কে এই অদৃশ্য খুনি? আঁকা সিনেমার রহস্য উন্মোচন। কেবল ভাইরাল অপরাধীকেই খুন করা এই আঁকা আসলে কে? কি তার পরিচয়? প্রিয় দর্শক, একবার কল্পনা করেন তো, আপনি নিজের পরিচয় লুকিয়ে একের পর এক খুন করছেন, তবে সেই তালিকায় কেবলই থাকছে ভাইরাল ক্রিমিনাল। আর এসব ক্রিমিনালকে রেফার করছে দেশেরই সাধারণ মানুষ। বিনিময়ে তারা আপনাকে যে যা পারছে পারিশ্রমিক দিচ্ছে, যদিও আপনার পরিচয় তাদের কাছে লুকানো। বর্তমান দেশের পরিস্থিতির সাথে মিল রেখে এমনই একটি গল্পে সাজানো হয়েছে মুভি আঁকা। আর প্রতিটি সিনে আপনি পাবেন দারুণ কোয়ালিটির ডায়লগ, ডিপ সিন এবং একের পর এক টুইস্ট। তবে তার আগে বলবো, যদি আপনি নিজের উইশ লিস্টের সব মুভি দেখার সময় না পান এবং শর্ট বাট ইজি এক্সপ্লানেশন পেতে চান, তবে আজই সাবস্ক্রাইব করুন আমাদের এই চ্যানেল। পাশে থাকা বেল বাটনে ক্লিক করে প্রতিটি ভিডিওর আপডেট পেয়ে যান মুহূর্তেই। গল্প শুরু হয় একেবারে ছোট্ট একটি পরিবারের হাসি খুশি মুহূর্ত দিয়ে। সময়টা তখন 1999 সাল। নিশো ঘরে ঢোকে, হাতে ছিল বিরিয়ানি। দেরি করে বাড়ি ফেরায় বউ ঘ্যান ঘ্যান করলেও তাতে কান না দিয়ে সে সোজা ঘরে ঢোকে। দেখে তার 3 ছেলে মেয়ে কেক হাতে নিশোর জন্য অপেক্ষা করছে। আজ নিশোর জন্মদিন, তাই বাবাকে সারপ্রাইজ দিতেই তারা এতক্ষণ অপেক্ষা করছিল। ঘরে ঢুকেই নিশোর মুখে হাসি ফুটে ওঠে। মেয়েকে কোলে তুলে সে ভেতর রুমে চলে যায় কেক কাটার উদ্দেশ্যে। কিছুক্ষণ পর নিশোর বউ রাতের খাবার আয়োজন করলে নিশো জানায় তার বাইরে একটু কাজ আছে, তাই সে কাজটা সেরে তবেই খেতে বসবে। এদিকে বাবা বাইরে যাওয়ায় নিশোর বড় ছেলে বাবাকে সারপ্রাইজ দিতে জন্মদিনের কার্ড তৈরি করতে বসে। ঠিক তখনই ঘটে করুণ এক ঘটনা। বড় ছেলের কানে ভেসে আসে ছোট্ট ভাই বোন এবং মায়ের আর্তনাদ। পাশের রুমে যেতেই দেখে তার ভাই বোন এবং মা 3 জনই মৃত্যুবরণ করেছে। খানিক বাদে বাবা ফিরে এলে ছেলে জানায় বিরিয়ানিতে বিষ থাকার কারণে তার মা এবং ভাই বোনেরা মারা গেছে। কিন্তু সবচেয়ে অবাক করা বিষয় হলো, এই ভয়ঙ্কর খবর শুনে নিশো কোনোরূপ রিয়াকশন দেয়নি, বরং সে প্রচন্ড ইগো এবং রাগের বশবর্তী হয়ে তার বড় ছেলেকেও খাইয়ে দেয় সেই বিষাক্ত বিরিয়ানি। সবশেষে নিজেও খেতে শুরু করে। পরবর্তীতে দেখা যায় নিশোর লাশ ঝুলছে, অর্থাৎ সে সম্ভবত গলায় ফাঁস লাগিয়ে মৃত্যুবরণ করেছে। তবে তার চাইতেও ভয়ঙ্কর বিষয় হলো নিশোর বড় ছেলে, কারণ সেদিন সেই বিষাক্ত বিরিয়ানি খাওয়ার পরেও সে মৃত্যুবরণ করেনি, বরং ফ্যালফ্যাল নয়নে বাবার ঝুলন্ত লাশের দিকে চেয়েছিল আর সম্ভবত চেষ্টা করছিল এমন ভয়ঙ্কর পরিস্থিতিকে কিছুটা হজম করে নিতে। এরপরই সিন কেটে যায় বর্তমান পরিস্থিতিতে। নিশো ভাই গিটারে সুর তোলার চেষ্টা করছে, এদিকে তার চাচা নিশোকে পানি এগিয়ে দিতে বলছে। দর্শক, এই সিনেই কিন্তু নিশো ভাই মুভিতে নিজের পরিচয় তুলে ধরে। সে বলতে শুরু করে তার নাম আবুল কালাম আজাদ। সাথে থাকা চাচা তাকে ছোটবেলায় ভালোবেসে আশ্রয় দিয়েছে। সে জানায় আপাতত সে একজন নামকরা শিল্পী হতে চায়। গুরু হোসেইনের মতো সে চায় সবাই তাকে চিনুক একজন নামকরা মেটাল সিঙ্গার হিসাবে। যদিও এই যাত্রা চলছে 1 যুগ ধরে, অর্থাৎ আজাদ আজ থেকে 1 যুগ ধরে চেষ্টা করে যাচ্ছে সিঙ্গার হিসেবে জনপ্রিয়তা অর্জন করার, কিন্তু কিছুতেই তা সম্ভব হচ্ছিল না। কারণ আজাদের জীবনে অর্থের প্রয়োজন সবচেয়ে বেশি। নিজের এবং চাচার খরচ জোগাতে সে কাজ করে একজন ডেলিভারি ম্যান হিসেবে। সকাল 10টা থেকে বিকাল 3টা পর্যন্ত ডেস্কে কাজ শেষ করে সে বিকাল 3টা থেকে রাত 11টা পর্যন্ত সরাসরি পার্সেল ডেলিভারি কাজ করে। দর্শক, বুঝতেই পারছেন আজাদের জীবনটা অতটা সহজ ছিল না, যার কারণে অর্থের অভাব বরাবরই তার শিল্পী মনের বিপক্ষে ছিল। প্রতিদিন কাজ শেষ করে আজাদ বাড়ি ফিরে গান রেকর্ড করার চেষ্টা করে। ছোট ছোট ভিডিও বানিয়ে সে সেসব আপলোড করে সোশ্যাল মিডিয়ায়। তবে ফলাফল বরাবরই শূন্য। ভিজিটর তো দূরের কথা, তার রেকর্ড করা গানকে অ্যাপ্রিসিয়েট করার মতো কেউ নেই সোশ্যাল মিডিয়াতে। সব মিলিয়ে আজাদ নিজের স্বপ্ন নিয়ে খুবই চিন্তিত। ভবিষ্যৎ নিয়ে ভাবতে ভাবতে একসময় আজাদ সোশ্যাল মিডিয়াতে রিলস দেখা শুরু করে। হঠাৎ করে তার মাথায় আসে সে ঘুমাতে পারছে না। একজন স্বাভাবিক মানুষের যতটুকু ঘুমানো দরকার সে ততটুকু না ঘুমিয়েও দিব্যি ভালো থাকছে। মুখের ভেতর দাঁতে হাত বুলোতে বুলোতে সে ভাবে সে হয়তো দিনকে দিন ভ্যাম্পায়ারে পরিণত হচ্ছে। সন্দেহ হয় তার, যদিও এসব সন্দেহ তার স্বপ্ন কিংবা জীবিকার তাগিদ কোনোটাই সফল হয় না। সে চেষ্টা করে অন্তত ফ্রিতে বিভিন্ন রেস্টুরেন্টে গিয়ে গান করার। আজকাল এই ট্রেন্ড বিভিন্ন রেস্টুরেন্টে লক্ষ্য করা যায়। দেখা যায় কাস্টমারকে আলাদা একটা ভাইব দিতে রেস্টুরেন্ট মালিক বিভিন্ন শিল্পী এনে পারফরমেন্স করায়। নিশো ভাবে নাই মামার সে কানা মামাই ভালো, অন্তত এভাবে ফ্রিতে গান করলে কেউ না কেউ তো শুনবে।
এতে যদি কোনো গতি হয় মন্দ কি। যদিও এই আইডিয়াতেও সমস্যা দেখা দেয়। একদিন সে গান করার সময় কাস্টমার জোরে জোরে কথা বললে সে কাস্টমারকে আস্তে কথা বলতে বলে, যা শুনে কাস্টমার সরাসরি ম্যানেজারকে নালিশ করে। ব্যাস, তাতে আজাদের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। সেদিন প্রচন্ড কষ্ট পেয়ে সে চলে যায় কাছের একটা বারে। সেখানে দেখা যায় বারে মদ নিয়ে ওয়েটার এবং কাস্টমার কথা কাটাকাটি করছে বললে ভুল হবে। কাস্টমারই মূলত ওয়েটারকে নন স্টপলি অপমান করছে। যাই হোক, এরপর সিন কেটে যায় একটি ভয়ানক ঘটনায়। দেখা যায় এক যুবক আইসক্রিম, চকলেট এসব খাওয়ার বাহানায় একটি ৮-৯ বছরের বাচ্চা মেয়েকে কিছুটা নীরব স্থানে নিয়ে যাচ্ছে। এরপর যা হবার তাই হয়। যুবকটি বাচ্চা মেয়েটিকে রেপ করে ঠিক সেখানেই ফেলে যায়। আর যাবার আগে লোকটি থানা কেসের ভয়ে মেয়েটিকে খুন করে। এদিকে একদিন আজাদকে প্রোডাক্ট ডেলিভারি করতে গিয়ে পড়তে হয় ছিনতাইকারীর মুখে। নিজের জীবন নিয়ে ফিরে আসতে পারলেও আজাদ সেদিন অফিসের গুরুত্বপূর্ণ একটি জিনিস হারায়, যার কারণে আজাদকে অফিসের বস চরমভাবে অপমান করে। এমন সব কথা শুনতে হয় যা আজাদকে পূর্বে কখনোই শুনতে হয়নি। বহু কষ্টে সেদিন আজাদ এসব সহ্য করে। বসের কাছে গিয়ে অসম্ভব অপমানজনক কথাবার্তা এবং লাস্ট ওয়ার্নিং পেলে সে দ্রুত বসের রুম থেকে বেরিয়ে আসে। বেরোতেই সে বুঝতে পারে আবারও তার অসুস্থ লাগছে। দর্শক, এখানে বলে রাখা ভালো, আজাদের মাঝে এক ধরনের বিরল রোগের উপস্থিতি আছে, যাকে চিকিৎসা বিজ্ঞানের ভাষা বলা হয় অ্যাবসেন্স সিজার। আজাদের মতে এই অসুখটা ঠিক সেদিন থেকেই তার সঙ্গী হয়ে যায় যেদিন সে একই সাথে মা, বাবা, ভাই, বোন সবাইকে হারিয়ে বসে। সেদিন অফিসে আজাদের কলিগরা মিলে কোনো এক কলিগের জন্মদিন পালন করছিল, অথচ সেদিন আজাদেরও জন্মদিন ছিল, যা অফিসের কেউই জানে না। মাঝে মধ্যে এমন সব ছোট ছোট কারণে আজাদের মনে মেঘের জমাট বাঁধে, মন খারাপ হয়ে যায়। যদিও আজাদের এতে করবার কিছুই নেই। তাছাড়া সে নিজেও জানে না সমাজে ৮-১০টা মানুষের সাথে কিভাবে মিলেমিশে চলতে হয়। সুতরাং একা থাকা, নিজের মতো করে সময় কাটানো, এসব কিছুই আজাদ ন্যাচারালি ডিজার্ভ করে। যদিও তার অভ্যাস যে শুরু থেকেই এমনটা ছিল তা নয়, ছোটবেলার সেই দুর্ঘটনায় তাকে এমন ইন্ট্রোভার্ট করে ফেলেছে। এইসব ভেবেই আজাদ ডায়েরিতে লিখছিল। আপাত দৃষ্টিতে তার এসব লেখা কবিতা মনে হলেও সে মূলত এসব লিখে গানের লিরিক হিসেবে। যাই হোক, আজাদ যখন ডায়েরিতে কয়েকটি লাইন লিখছিল তখনই অফিসের এক সুন্দরী তরুণীর আগমন ঘটে। সে ঢুকতেই আজাদের লেখা পড়ে ফেলে। লেখাটা তার এত ভালো লাগে যে সে সরাসরি প্রশংসা করে বসে। দর্শক, আগেই বলেছিলাম আগের রাতে আজাদ ছিনতাইকারীর সাথে হাতাহাতি করে, যার কারণে তার মুখে কিছুটা আঘাত লাগে, যার ক্ষত আজও স্পষ্ট। যা দেখে তরুণী আজাদকে একটি ব্যান্ডেজ দেয়, আর আজাদকে ব্যান্ডেজ দেওয়া এই তরুণীর নাম হলো মেঘা। এরপর আজাদ কাজ সেরে বাড়ি ফিরে যায়। গোসল করে চাচার রুমে যেতেই চাচা তাকে ইচ্ছামতো অপমান করে। চাচা জানায় আজাদকে আর রেডিওতে কাজ করতে হবে না। বলে রাখা ভালো, রেডিওতে কাজ করাটা আজাদের স্বপ্ন। সে একজন ফেমাস সিঙ্গার হিসেবে রেডিওতে কাজ করতে চায়, যার রেশ ধরে আজ তার চাচা তাকে খোঁটা দিতে শুরু করে। চাচা জানায় ডেলিভারি ম্যান হিসেবে কাজ করাটাই আজাদের জন্য যথেষ্ট। এর পর দিন আজাদের একটি রেডিওতে ইন্টারভিউ ছিল। রেডিওর নাম রেডিও 69। ইন্টারভিউ দেওয়ার উদ্দেশ্যে অপেক্ষা করার পর খানিক বাদে সে ওয়াশরুমে যাওয়ার জন্য উঠে দাঁড়ায়। তখনই কেউ একজন তাকে বলে তার প্যান্ট ছেঁড়া। এরপর কোনোভাবে ব্যাগের সাহায্যে ছেঁড়া প্যান্ট লুকিয়ে আজাদ চলে যায় ছেঁড়া প্যান্ট ঠিক করতে। ইন্টারভিউ দেওয়ার জন্য ফিরতে ফিরতে একদিকে যেমন আজাদের অনেকটা দেরি হয়ে যায়, অন্যদিকে সে শুনতে পারে এই জব অলরেডি ডিরেক্টরের ছোট ভাই পেয়ে গেছে। ইন্টারভিউ ছিল কেবলমাত্র শোকেসের অংশ। আজাদ বুঝতে পারে এই যুগে মামা খালু ছাড়া চাকরি জোটানোটাও একটা আর্ট, যার আর্টিস্ট সবাই হতে পারে না। কষ্ট কমাতে সে দ্রুত চলে যায় বারে। গিয়ে দেখে আগের দিনে যে লোকটা ওয়েটারের সাথে ঝগড়া করছে আজও সে ঝগড়া করছে। দেখে বেশ বিরক্ত হয় আজাদ, যার জেরে সে গালিগালাজ শুরু করে। পাল্টা জবাবে সেই লোকও আজাদকে গালি দিতে থাকে। ঘটনা এতটুকুতেই শেষ নয়, ফেরার পথে রাস্তায় আবারও সেই লোক ঝামেলা করলে আজাদ তার সাথে মারামারিতে জড়িয়ে পড়ে। তার চাইতেও বড় কথা, সেই লোক আজাদের মৃত বাবা মাকে নিয়ে গালি দিতে শুরু করে। একদিকে আজাদের মাতাল পরিস্থিতি, অন্যদিকে মা বাবা তুলে গালাগাল, সব মিলিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে আজাদ। ফলস্বরূপ সে মারতে মারতে একসময় লোকটিকে মেরেই ফেলে। জীবনের প্রথম খুন করে বসে আজাদ। মাথায় রক্ত চেপে গেলেও পরে সে বুঝতে পারে সে অনেক বড় ভুল করে ফেলেছে। এক ধরনের অস্বস্তি অনুভব করে সে। শেষ রাতে ঘুম আসে তার। পরের দিন সকালে চাচার বকাঝকায় ঘুম ভাঙে আজাদের। উঠেই দেখে টিভিতে দেখানো হচ্ছে গত রাতের খুন নিয়ে পুরো দেশবাসী খুশি, কারণ খুন হয়ে যাওয়া সে লোক ছিল
মস্ত বড় সন্ত্রাস। ওই যে বললাম মুভির একটা সিনে দেখানো হয় 8 থেকে 9 বছর বাচ্চা মেয়েকে কেউ একজন ধর্ষণ করে মেরে ফেলে, সেই খুনের পেছনে নায়কও এই লোকই সেদিন ধর্ষণের পর বাচ্চাটিকে মেরে পালিয়ে যায়। যদিও কেবল এই ঘটনাই সেই লোকের একমাত্র আমলনামা নয়, সে ধর্ষণ থেকে শুরু করে চাঁদাবাজি, সন্ত্রাসী সবকিছুতেই যুক্ত ছিল। তাই তার মৃত্যুতে পুরো দেশবাসী স্বস্তির নিঃশ্বাস ফেলছে। নিউজে দেখানো হয় 25 বছর আগে আকা নামের এমনই এক খুনির আবির্ভাব ঘটে পৃথিবীতে, যার কাজ ছিল নিজের পরিচয় লুকিয়ে দেশের সকল সন্ত্রাস নির্মূল করা এবং সন্ত্রাসীদের খুন করা। বিষয়টা দেখে নিজের রুমে ফিরে যায় আজাদ। ইউটিউবে সে আকা নিয়ে ঘাটাঘাটি করতে শুরু করে। সে এটিও বুঝতে পারে যে সবাই মনে করছে সম্প্রতি খুনটিও করেছে আকা। তারা বিশ্বাস করতে শুরু করেছে এবার আকা ফিরে এসেছে। এসব নিয়ে ইউটিউবে ঘাটাঘাটি করতে গিয়ে ফেসবুকে সে দেখে তার আইডল হুসেইন অডিশনের ডাক দিয়েছে। আজাদ খুশি হয়ে যায় এবং মনে মনে প্রিপারেশন নিতে শুরু করে। রাতে আজাদের মেঘার বাড়িতে রিটার্ন পার্সেল ফিরিয়ে দেওয়ার কথা ছিল। কথা মতো আজাদ মেঘার বাড়িতে গিয়ে দেখে মেঘার ঘরে বিদ্যুৎ নষ্ট। আজাদ কিছুটা সময় নিয়ে সেই সমস্যার সমাধান করে। মেঘা ধন্যবাদ জানানোর পাশাপাশি জানায় বিদ্যুৎ চলে যাওয়ার কারণে ইতিমধ্যে তার মনে ভয় কাজ করছিল। মেঘা চায়ের জন্য অফার করলে সেদিন আজাদ তা ফিরিয়ে দেয়, জানায় তার কালকে একটি স্পেশাল দিন, তাই মেঘা যেন আজাদের জন্য একটি গুড উইশ করে। পরের দিন যেহেতু আজাদের অডিশন, তাই সে রাতভর প্র্যাকটিস করতে থাকে। সকালে সে হুসেনের অডিশনে অংশ নেয়। শুরুতে নিজের আইডলকে রিয়েল লাইফে দেখে অনেকটাই এক্সাইটেড হয়ে যায় আজাদ। যদিও অডিশন চলাকালীন সময়ে বারবার ভুল করায় আজাদকে যথেষ্ট ছোট করে হোসেন। আজাদের পারফরমেন্স থেকে হোসেন দ্রুত অডিশন রুম থেকে বেরিয়ে যায়। এদিকে রাগে দুঃখে আজাদ বাড়ি ফিরে রুমে টাঙানো হোসেনের সব ছবি ছিঁড়ে ফেলে। ফ্রিজ থেকে মদ বের করে গিটার হাতে সোজা চলে যায় ছাদে। খানিকটা সময় চুপ থেকে নিজেকে কন্ট্রোল করতে না পেরে আজাদ রেলিংয়ে আঘাত করতে করতে নিজের শখের গিটারটি ভেঙে ফেলে। মাত্রাতিরিক্ত মদ এবং টেনশনের কারণে পরবর্তীতে দেখা যায় আজাদ অজ্ঞান হয়ে ছাদে পড়ে আছে। পরবর্তীতে আজাদের চাচা এসে আজাদকে উঠিয়ে নেয়। যদিও সে সময় আজাদ নেশার ঘোরে বাজে বকছিল, বারবার চাচাকে বলছিল তাকে যেন ছাদ থেকে ফেলে দেওয়া হয়। এই কষ্ট সে আর নিতে পারছে না। জবাবে চাচা জানতে চায় আজাদ ইদানিং এত বেশি নেশা কেন করছে, তার এই কষ্টের পেছনে কারণ কি, কেন সে সুখী হতে পারছে না। রাতটা গেলে পরদিন আজাদ বাবার এক পুরনো বন্ধুর কাছে যায়। বন্ধু বললে ভুল হবে, এই ব্যক্তি আজাদের বাবার পুরনো পরিচিত লোক, যার কাছ থেকে আজাদের বাবা 30 লাখ টাকা পেতেন। যদিও বাবার সেই বন্ধু আজাদকে জানায় তার বাবা কোনো টাকা পাবে না, এই টাকা নেওয়ার কোনো প্রমাণও নেই। যদি টাকা নিতেই হয় তবে যেন পুলিশের কাছে যায়, পুলিশ প্রমাণ সহ নিশ্চয়ই কিছু একটা করবে। এরপর আর কি, আজাদকে দারোয়ান ডেকে সেদিন বের করে দেওয়া হয়। প্রচন্ড অপমানের বোঝা মাথায় নিয়ে আজাদ বাবার বন্ধুর অফিস থেকে বের হয়ে বাইক চালিয়ে বাড়িতে যায়। ফেরার পথে দেখে রাস্তার এক পাশে একদল লোক কিছুটা জড়ো হয়েছে। কাছে যেতেই আজাদকে কেউ একজন জানায় বড় লোকের বকে যাওয়া এক ছেলে উল্টোপাল্টা গাড়ি চালিয়ে এক বৃদ্ধ লোকের কপাল ফাটিয়ে দেয়। আজাদ টাকা দিয়ে দেখে সেই ভুক্তভোগীর কপাল বেয়ে তাজা রক্ত ঝরছে। বাবার বন্ধুর দেওয়া অপমান, জীবনের অনিশ্চিত ভবিষ্যৎ, বড় লোকের বকে যাওয়া ছেলের প্রতি ক্ষোভ, সব মিলিয়ে আজাদ নিজেকে আর কন্ট্রোল করতে পারেনি। হুট করেই সামনে থাকা সেই অপরাধীকে হেলমেট দিয়ে মারতে শুরু করে, আর সাথে যোগ দেয় তার সাথে থাকা সাধারণ জনতা। বিকেলে বাড়ি ফিরে সে কবিতা লিখতে বসে। হুট করে তার মনে পড়ে আজ মেঘার বাড়িতে ফিরতি পার্সেল নিয়ে যাওয়ার কথা। যেই ভাবা সেই কাজ। মেঘার বাড়িতে গিয়ে দেখে মেঘা একটা বিড়াল নিয়ে খেলছে। আজাদকে দেখতেই সে জানায় বিড়ালটি রাস্তায় অসুস্থ অবস্থায় পড়েছিল। মেঘা সুস্থ হতে সাহায্য করলে এখন তার আশপাশ থেকে কোনো মতেই যাচ্ছে না। কথায় কথায় সেদিন মেঘা আজাদকে অনেক মোটিভেট করে, জানায় আজাদের লেখার হাত অনেক ভালো, পাশাপাশি লেগে থাকলে সে একজন অনেক বড় শিল্পীও হতে পারবে। আজাদ বুঝতে পারে সময় যত বাড়ছে সে তত মেঘার মায়ায় পড়ে যাচ্ছে। যাই হোক, সেদিন পার্সেল পৌঁছে দিয়েই আজাদ বাড়ির দিকে রওনা হয়। পথেই সে এমন কিছু দেখতে পায় যা ছিল অবিশ্বাস্য। হুট করে সে প্রতিটি মানুষকে এক একটি পশুরূপে দেখতে শুরু করে। মানুষের মাঝে হিংস্রতা থাকার কারণেই মূলত আজাদের এই ভ্রমের সৃষ্টি। খানিক বাদে আবার দেখায় এক লোক প্রচন্ড গালিগালাজ করতে করতে রাগে ফুঁসছে আর ফোনে কাকে যেন শাসাচ্ছে। আজাদ বুঝতে পারে মানুষের মাঝে রাগ এবং হিংস্রতা ছাড়া অন্য কোনো অনুভূতির অস্তিত্ব নেই।
এরই মাঝে রোডে একটি অ্যাক্সিডেন্ট ঘটে। সেদিন রাতে মূলত এক তরুণ বেপরোয়া গাড়ি চালানোর কারণে তারই গাড়ির নিচে চাপা পড়ে মৃত্যু ঘটে এক মা এবং তার সন্তানের। যদিও অপরাধী পরবর্তীতে 3 দিনের মাথায় জামিন পেয়ে যায়, কারণ অপরাধীর বাবা এলাকার এমপি। এই বিষয়টি নিয়ে সেই সময়টাতে সোশ্যাল মিডিয়ায় তুমুল আলোচনা চলে। সবাই বলাবলি করতে শুরু করে। এই সময়টাতে সমাজে আকার দরকার সবচেয়ে বেশি। আজাদও ব্যাপারটি বারবার ফোনে বেশ আগ্রহ নিয়ে দেখছিল। যাই হোক, আজাদ যখন অফিসে বসে বসে অপরাধীর জামিনের বিষয়টি ফোনে দেখছিল, ঠিক তখনই অফিসের বস মিটিং কল করে। মিটিংয়ে তাদের নতুন একটি ডিভাইস দেওয়া হয় যা ডেলিভারি ম্যান এবং পার্সেলের লোকেশন ট্র্যাক করতে সক্ষম। বস জানায়, ইদানিং যেহেতু অনেক বেশি ছিনতাই হচ্ছে এবং এতে কোম্পানির রেপুটেশন খারাপ হচ্ছে, সেহেতু এই ডিভাইস আসলে যথেষ্ট কাজে আসবে। পাশাপাশি মিটিং শেষে বস আজাদকেও শাসিয়ে নেয়। সে জানায় আগেরবারের মতো কোনো ভুল যেন না হয়। এই ডিভাইস ব্যবহার করার পাশাপাশি অফিসের প্রোডাক্ট এবং পার্সেলের ব্যাপারে বস আজাদকে সতর্ক করে দেয়। বস যখন আজাদকে সতর্ক করছিল, ঠিক তখনই সে আজাদের পুরো নামটি ব্যবহার করে। আজাদের সম্পূর্ণ নাম হলো আবুল কালাম আজাদ। মিটিং রুম থেকে বের হয়ে আজাদ বুঝতে পারে আজাদের নামকে সংক্ষিপ্ত করলে আকা হয়। আজাদ বুঝতে পারে তার নিয়তি, কর্ম, জীবনের উদ্দেশ্য সবকিছুই কেমন যেন মিলে যাচ্ছে। বাড়ি ফিরে আজাদ কিছু একটার প্রস্তুতি নিতে শুরু করে। আজাদের আচরণ দেখে বোঝা যায় সে বেশ গুরুত্বপূর্ণ কোনো একটি মিশন কমপ্লিট করতে যাচ্ছে, যার কারণে সে সারাদিন কোনো পার্সেল ডেলিভারি করেনি। পাশাপাশি ছুরি, হাতুড়ি কিংবা মানুষ খুন করার জিনিসপত্রের উপর আজাদের তীক্ষ্ণ দৃষ্টি যেন বলে দিচ্ছে আজ রাত আজাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাত। রাত হতেই সে সেদিনের সেই অপরাধী এমপির ছেলে শোভনকে ট্র্যাক করতে শুরু করে। এরপর সুযোগ বুঝে আজাদ খুন করে বসে সেই অপরাধীকে। পরদিন সকালে আজাদের বাড়িতে সিআইডির উপস্থিতি দেখা যায়, কারণ একটাই, এবং সেটি হলো আজাদকে গ্রেফতার করা। ঘর থেকে বেরোতেই সে দেখে তার চাচাকে আটকে রাখা হয়েছে। আজাদ আগের রাতে শোভন হত্যার বিষয়টি অস্বীকার করলে তার সামনেই তার চাচাকে গুলি করে হত্যা করে অফিসার। শেষের দিকে আজাদ বুঝতে পারে তার ধরা পড়ার একমাত্র কারণ, আর এটা হলো সেই ট্র্যাকার ডিভাইস যা সে চাকরিতে পেয়েছিল। গতরাতে আজাদ আসলে শোভনের গাড়ি ট্র্যাক করার উদ্দেশ্যে এই ট্র্যাকারটি শোভনের গাড়িতে সেট করে। শোভন হত্যার পর পুলিশ গাড়িটিকে জব্দ করলে এতেই বেরিয়ে আসে ট্র্যাকারটি, আর যা হবার তাই হয়। স্পষ্টভাবে প্রমাণিত হয় যে শোভনের খুনি আর কেউ নয়, আজাদ। সবশেষে আজাদকে ধরে নিয়ে যাওয়ার সময় হুট করে ঘুম ভেঙে যায় তার। আজাদ বুঝতে পারে সে এতক্ষণ স্বপ্ন দেখছিল। ঘুম ভাঙতে এসে দেখে তার চাচা বেঁচে আছে, আর দেরি করে ঘুম থেকে ওঠার কারণে চাচা তাকে গালিগালাজ করছে। চাচা আজাদকে আরো জানায় আজাদের ফোন বন্ধ পেয়ে অফিস থেকে তাকে কল করা হয়েছে, সে যেন দ্রুত কাজে চলে যায়। আজাদ এরপর দ্রুত পার্সেল নিয়ে সিআইডি অফিসে চলে যায়। যদিও সে সময় সিকিউরিটি গার্ডের মুখে পড়ে আজাদ, তবে নিজের চালাকির জোরে কোনো মতে সে তা পার করে। দর্শক, এখানে কিন্তু আজাদের উদ্দেশ্য পার্সেল ডেলিভারি ছিল না, ছিল সেই ট্র্যাকারটি খোঁজা। কারণ শোভনের জন্য করা গাড়িটি এখনো সিআইডি অফিসের সামনে। কোনো না কোনো ভাবে সে সতর্কতার সাথে এই ট্র্যাকার উদ্ধার করে। পরবর্তীতে সে পার্সেলটি এক অফিসারের হাতে দিয়ে যায়, যার নাম ছিল সোহেল। পার্সেল কে পাঠিয়েছে জানতে চাইলে আজাদ জানায় এটিকে পাঠিয়েছে তা লিস্টে নেই। সোহেল বুঝতে পারে হয়তো তার বউ তাকে না জানিয়ে সারপ্রাইজ দিয়েছে। যাই হোক, মিশন সফল করে আজাদ যখন অন্যান্য পার্সেলগুলি ডেলিভারি করছিল, তখন সে বুঝতে পারে চারপাশের মানুষ নতুন আকাকে নিয়ে খুব বেশি খুশি এবং আশাবাদী। যা শুনতেই আজাদ সিদ্ধান্ত নিয়ে নেয় এখন থেকে সে নিজের নাম পরিবর্তন করে রাখবে আকা, এবং তার উদ্দেশ্য হবে সমাজের সকল অপরাধীকে নিজের আদালতে এনে খুন করা। এটাই তার জীবনের ফাইনাল ডিসিশন। এদিকে অফিসার সোহেল এবং তার স্ত্রীকে একটি পার্টি অ্যাটেন্ড করতে দেখা যায়, যা ছিল এক অফিসারের সিনিয়র রিটায়ারমেন্ট পার্টি। সেখানে সোহেলের সিনিয়র সোহেলকে দ্রুত নতুন আকাকে গ্রেফতার করার ব্যাপারে মনোযোগী হতে বলে। পরের সিনে দেখানো হয় এক মেয়েকে খুন হতে। যে খুন করে সে পরবর্তীতে 19 বছর বয়সী সেই মেয়ের লাশ ঝুলিয়ে রাখে। এদিকে সোশ্যাল মিডিয়ার বদৌলতে আজাদের কাছেও চলে যায় সেই খবর। সবাই বলাবলি করতে থাকে এক বড় কোম্পানির ছেলে এই খুনের সাথে জড়িত থাকতে পারে, যার মূল নাম খালিক সোলেমান। আজাদ আরো জানতে পারে এই লোকের রেকর্ড খুব একটা ভালো নয়। একাধিক রিলেশন,
মার্ডার, সন্ত্রাসবাদ, বিভিন্ন অপরাধের সাথে জড়িত সে। এদিকে সিআইডি টিম নিয়ে সোহেল নতুন আকাকে নিয়ে মিটিং করে। তারা বুঝতে পারে আকা চালাকি করেই মৃত ব্যক্তির সিম চালাচ্ছে। প্রিয় দর্শক, আজাদ কিন্তু নতুন করা আকা নামের অ্যাকাউন্ট থেকে ভালোই অর্থ উপার্জন করতে শুরু করে, যার মেইন সোর্স দেশের সাধারণ মানুষ। যা বুঝতে পেরে আজাদও বেশ খুশি হয়, ভাবে এবার বুঝি তার ভাগ্য বদলানোর সুযোগ এলো। এরপর আজাদ মেঘার বাড়ি গেলে দেখা যায় মেঘা রেডি হয়ে বন্ধুর জন্মদিনে যাচ্ছে। কথায় কথায় আজাদ বুঝতে পারে মেঘা ইতিমধ্যেই আকার ব্যাপারে সোশ্যাল মিডিয়া থেকে জেনেছে, আর সে আকাকে প্রচন্ড ঘৃণা করে, যা ভাবতেই সদ্য পরিবর্তিত আজাদের মনে ঝড় ওঠে। দ্রুত মেঘার বাড়ি থেকে বেরিয়ে যেতেই সে অ্যাক্সিডেন্ট করে পড়ে যায়। এরপর দ্রুত আজাদকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসা শেষে জানতে পারে আজাদের জটিল রোগ আছে, যার কারণে সে মাঝে মধ্যেই এভাবে জ্ঞান হারিয়ে ফেলে। যাই হোক, আজাদের অসুস্থতার কথা জানাতে একসময় মেঘা আজাদের চাচার সাথে দেখা করে। যদিও শুরুতে তিনি মেঘার সাথে দেখা করতে চাননি, তবে মেঘার জেদের বশে শেষ পর্যন্ত রাজি হয় আজাদের চাচা। এদিকে আজাদ নতুন মিশনে নেমেছে। গভীর রাতে সে খালিকের বাড়িতে চলে যায়। সিকিউরিটি গার্ডকে অজ্ঞান করে সে ভেতরে ঢুকে পড়ে। ঢুকতেই সে যখন খালিককে দেখে তখনই সাথে সাথে তার হাতে থাকা হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করতে যায়, কিন্তু সমস্যা বাধে পেছন থেকে ধরা খাওয়ার বিষয়টি, অর্থাৎ আজাদ খালিকের কাছে সে রাতে ধরা পড়ে যায়। এরপর আজাদকে বেঁধে ফেলে খালিক। সে জানতে চায় আজাদ ওরফে আকাকে কে পাঠিয়েছে, আরো জানায় যদি আকা তার বসের নামে বলে তবে খালিক তাকে মৃত্যু আরো সহজ করে দেবে, নয়তো আকাকে এমন মৃত্যুর স্বাদ নিতে হবে যা সহ্য করতে না পেরে সে নিজেই মৃত্যুর জন্য অনুরোধ করতে থাকবে। একটি চেয়ারের সাথে বেঁধে ফেলা হয় আকাকে। সামনে খালিক এবং তার নিউ মেয়ে পার্টনার। খালিক আকাকে চিনতে পেরে আকার কণ্ঠে গান শুনতে চায়। খালিক মূলত সোশ্যাল মিডিয়া থেকেই আকার গান শুনেছে বহুবার। যাই হোক, আর কোনো উপায় না পেয়ে আকা গান গাইতে শুরু করে। গান শেষ হলে খালিক আকার সামনে থাকা সুইটি নামের মেয়েটির সাথে রোম্যান্স করতে শুরু করে। খালিক বারবার মেয়েটিকে আকার সামনে ড্রেস খুলতে জোর করলে মেয়েটি খালিকের গোপন অঙ্গে লাথি মারে। ব্যাস, তাতেই ফসকে যায় খালিকের সুযোগ। সুইটির সামনে থাকা পিস্তলটি নিজের হাতে তুলে নেয়। এই পরিস্থিতির এক পর্যায়ে কথা কাটাকাটির মাঝে সুইটি খালিকের পায়ে গুলি করে দেয়। এই সুযোগে আকা সুইটির কাছ থেকে পিস্তল চাইতে থাকে। এইদিকে খালিকও বারবার সুইটিকে অনুরোধ করে পিস্তল যেন খালিককে ফিরিয়ে দেওয়া হয়, কিন্তু নিজের জীবন বাঁচাতে সুইটি পিস্তলটি দিয়ে দেয় আকার হাতে। সুইটি আকার বাঁধন খুলে দিলে আকা খালিককে ইচ্ছামতো গুলি করে। মৃত্যু ঘটে খালিকের। এরপর আকা বারবার সুইটির কথা ভাবতে থাকে, কারণ সুইটি ইতিমধ্যে আকার আসল পরিচয় জেনে গেছে। একসময় আকা সুইটিকে খুন করবারও চিন্তা করে, কিন্তু একদিন সুইটি আকার সাথে দেখা করে বিষয়টি গোপন রাখার ওয়াদা করে। সে জানায় আকা ভালো কাজ করেছে, সমাজের বিষাক্ত পশুকে নির্মূল করেছে, আর এই কাজে কিছুটা সামিল হতে পেরে সুইটিও বেশ কৃতজ্ঞ। এদিকে সিআইডি অফিসার সোহেলের সংসারে শুরু হতে যাচ্ছিল অশান্তি। যদিও এ কেবল সোহেলেরই ধারণা, কারণ তার স্ত্রী তাকে জোর করে একটি রেস্টুরেন্টে নিয়ে যায়, আর যাওয়ার পথে কোনো কারণ ছাড়াই যথেষ্ট বাজে বিহেভ শুরু করে। সোহেল বুঝতে পারে তার স্ত্রী হয়তো অন্য কারো প্রেমে পড়েছে, তাই রেস্টুরেন্টে যেতেই সোহেল তার স্ত্রীকে সরাসরি সবকিছু জানিয়ে দিতে বলে। স্ত্রীও স্বীকার করে তাদের মাঝে একজন তৃতীয় ব্যক্তি আসতে চলেছে। এরই মাঝে হুট করে এক ওয়েটার বেবিদের এক ট্রলি তাদের পাশে রাখে। সোহেল রেগে গিয়ে জানায় এমন সিরিয়াস মোমেন্টে এসব ফাজলামি না করতে, কিন্তু খানিক বাদেই তার স্ত্রী তাকে সারপ্রাইজ দেয়, জানায় সে প্রেগনেন্ট, যা শুনে সোহেল খুশিতে আত্মহারা হয়ে যায়। এদিকে আকাকে নিয়ে চারপাশে গণজোয়ার চলছে। সবাই আকার কাজে অনেক অ্যাপ্রিসিয়েট করছে। টিভি, পেপারস সব জায়গায় আকার সুনাম। সোহেলের সিনিয়র রিটায়ার্ড অফিসারও সে সময় আকার ব্যাপারে নিউজ পড়ছিল পত্রিকায়। এমন সময় সোহেল তার বাড়িতে গেলে তারা দুইজন আকাকে নিয়ে কথা বলতে শুরু করে। তারা দুজনেই খুব করে চায় যেন আকা পুলিশের হাতে ধরা পড়ে, কারণ খুন তো খুনই। এরপর সিন কেটে যায় আকা এবং মেঘার কাছে। আকা মেঘার সাথে ঘুরতে যেতে চাইলে মেঘা তাকে একটি শর্ত জুড়ে দেয়, সেটি হলো আকাকে আগে ডাক্তার দেখাতে হবে। তাই আর কি করার, আকা আর কোনো উপায় না পেয়ে ডাক্তারের কাছে যেতে রাজি হয়। তাদের এই কেয়ারিং গল্পের মাঝে এরপর চলে আসে বাস্তবতা। সুইটিকে এখন জেরা হচ্ছে। এর একমাত্র কারণ সুইটি খুন হয়ে যাওয়া খালিকের পার্টনার ছিল, আর এই জেরায় তাকে একের পর এক প্রশ্ন করে তাকে নার্ভাস করছে অফিসার সোহেল। যদিও সুইটি খুব সতর্কতার সাথে উত্তর দেওয়ার চেষ্টা করছে। সুইটি জানায় আকা মূলত দেখতে 60 বছরের কোনো এক বৃদ্ধের মতো। এদিকে সেই বাড়ির দারোয়ান জানায় আকার বয়স সর্বোচ্চ 30 হবে।
সব কনফিউশনকে এক জায়গায় করে সিআইডি অফিসার আকার একটি প্রাইমারি স্কেচ রেডি করে আর এআই দিয়ে তা এনহ্যান্স করার পরিকল্পনা করে। পরিস্থিতি যখন এমন, ঠিক তখনই সে দারোয়ানের বউ দারোয়ানকে বারবার আকার ব্যাপারে পুলিশকে সবকিছু বলতে নিষেধ করে। সে জানায় আকা যা করছে তা সমাজের ভালোর জন্যই করছে। সে এও বলে তাকে শাসায় যদি সে আকার নামে পুলিশকে কিছু বলে তবে সে তাকে ডিভোর্স দিবে। পরবর্তীতে আরেক জেরায় দারোয়ান সুইটির সাথে মত পোষণ করে। পুলিশকে জানায় আকাশ সত্যিই দেখতে 60 বছরের বৃদ্ধের মতো। এই কথা শুনে চারদিকে ছড়িয়ে পড়ে যে আকার বয়স 60, সে বৃদ্ধ। চাচা যখন টিভিতে এই নিউজ দেখছিল তখন আকা পেছনে দাঁড়িয়ে প্রচুর হাসে। বিষয়টি তার কাছে যথেষ্ট ফানি মনে হয়। এরপর স্ক্রিনে দেখানো হয় সোহেল এবং তার স্ত্রীকে। দর্শক, এখানে বলে রাখি, সোহেলের স্ত্রী মূলত বাচ্চাদের ফর্মুলা তৈরি করে অনলাইনে সেল করে, কিন্তু সম্প্রতি 2 জন বাচ্চার মৃত্যু ঘটেছে আর সবাই ক্লেম করছে এই মৃত্যুর জন্য দায়ী তার স্ত্রীর ফর্মুলা। এদিকে বেশ কিছুদিন আগে আকা তার চাচার ড্রয়ার থেকে 10,000 টাকা চুরি করে, যা আজ ফেরত দেয়। সাথে চাচাকে একটি স্মার্টফোন কিনে দেয়। আবার সে নিজের জন্যও একটি নতুন বাইক কেনে। সবকিছু দেখে অবাক হয়ে চাচা জানতে চায় এত টাকা সে কোথায় পেল। আকা জানায় যে সে কোনো ডাকাতি করেনি, বরং এই টাকা সে নিজের সোশ্যাল মিডিয়া থেকে আর্ন করেছে। আর তাতেই বিশ্বাস করে বসে আকার বৃদ্ধ চাচা। বেশ কিছুদিন পর মেঘার জন্মদিন। আকা মেঘার সাথে রেস্টুরেন্টে দেখা করে বলে সামনের জন্মদিনে সে মেঘাকে একটি সারপ্রাইজ দিবে, সে যেন তৈরি থাকে। এরপর সিন কেটে যায় সোহেল আর তার সিনিয়র অফিসারের কথোপকথনে। সোহেল জানায় সে অবশেষে আকার এভিডেন্স খুঁজে পেয়েছে। দর্শক, খালিক যখন মারা যাচ্ছিল ঠিক তার আগে পুলিশকে সে আকার সম্পর্কে তথ্য দিয়ে যায়, আর এরই প্রেক্ষিতে পুলিশ আকার এভিডেন্স জোগাড় করে। যাই হোক, এরই মাঝে পুলিশ ফাঁদ পেতে আকাকে ধরার প্ল্যান করে, আর এই প্ল্যানিং এ ফাঁদ হিসেবে ব্যবহার করা হয় সুইটিকে। এদিকে হোটেলে ডেকে এনে আকাকে যখন পুলিশ ধরার চেষ্টা করে ঠিক তখনই আকা বাথরুমে গিয়ে নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে লগ ইন করে। সেখান থেকে সে পোস্ট করে হোটেলটিতে আকাকে পুলিশরা আটকে রেখেছে। ব্যাস, তাতেই জনগণ ক্রোধে ফেটে পড়ে। তারা হোটেলটিতে গিয়ে পুলিশের প্ল্যান বানচাল করে, আর এরই সুযোগে অনেক মানুষের ভিড়ে বের হয়ে যায় আকা। এর কিছুদিন পর সোশ্যাল মিডিয়া ঘাটাঘাটি করতে গিয়ে দেখে সবাই সোহেলের স্ত্রীর কথা বলছে। সকলে নিষ্পাপ বাচ্চার মৃত্যুর কারণ হিসেবে সোহেলের স্ত্রীকেই পয়েন্টিং করছে। এদিকে আকা কেবল ভাইরাল টপিকের উপর ভিত্তি করে যেহেতু নিজের মিশন তৈরি করে, সেহেতু লজিক্যালি আকার এবার টার্গেট সোহেলের স্ত্রী। নিজের প্ল্যান অনুযায়ী আকা একদিন তাই করে। সোহেলের স্ত্রীকে একদিন সুযোগ বুঝে ডেকে নিয়ে হত্যা করে আকা। সেই সাথে তা ভিডিও করে আপলোড করে সোশ্যাল মিডিয়াতে। এই ভিডিও দেখে শুরুতে অনেকে রিয়াক্ট করলেও সোহেল ধীরে ধীরে কেমন যেন শক্ত হয়ে যায়। বোঝা যায় তার চোখে প্রতিশোধের আগুন জ্বলছে। সে জানায় এবার অবশ্যই আকা ধরা পড়বে পুলিশের হাতে। এরপর দেখা যায় আকা মেঘার জন্মদিনে মেঘাকে কাপল ওয়াচ গিফট করে তার ভালোবাসার কথা বলে দেয়। মেঘাও রাজি হয়, কারণ সে অনেকদিন ধরে মনে মনে আকাকে পছন্দ করে আসছে। সেদিন মেঘা রাত করে বাড়ি ফেরার সময় ছিনতাইকারী কবলে পড়ে খানিকটা চোট পায়, আর এই খবর পেয়ে আকা পাগলের মতো সিসিটিভি ফুটেজ চেক করতে থাকে। আর এরপর পছন্দের মানুষকে কষ্ট দেওয়ার প্রতিশোধ নিতে সে সেই ছিনতাইকারীকে ফোন করে, আর এই খবর পৌঁছে যায় সোহেলের কাছে। পাশাপাশি সে জানতে পারে স্পটে একটি ঘড়িও পাওয়া গেছে। ছিনতাইকারীকে খুন করার পর আকা যখন তা নিয়ে ফেসবুক পোস্ট দিয়েছিল তখনই সে লক্ষ্য করে তার হাতে কাপল ওয়াচটি নেই। মুহূর্তেই সে চিন্তায় পড়ে যায় এবং তার পুরনো অসুস্থতা ফিরে আসায় সে অজ্ঞান হয়ে যায়। এরপর আজাদের পুরনো বস রাস্তা থেকে তুলে আজাদকে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে পৌঁছে সে আজাদের চাচার হাতে আজাদের ফোনটিও তুলে দেয়। এদিকে সোহেলের কাছে খবর আসে আধা ঘন্টারও বেশি সময় ধরে আকার ফোনটি অ্যাক্টিভ, যা আগে কখনো ঘটেনি। এটি শুনে সোহেল লোকেশন বের করে সেখানে পৌঁছায়। এই সময়টাতে পুরনো মেডিসিনের খোঁজে আকার চাচা মেঘাকে ফোন দেয়। কল পেয়ে মেঘা জানায় আকার ফোনে প্রেসক্রিপশনে ছবি আছে। আকার চাচা তার ফিঙ্গার ব্যবহার করে ফোনটি আনলক করে। আকা কিন্তু তখনও অজ্ঞান। ফোনটি আনলক করতেই আকার চাচার মাথায় আকাশ ভেঙে পড়ে। সে দেখে তার ভাইয়ের ছেলেই সে জনপ্রিয় আকা। এরপর ফোনে কল আসলে আকার চাচা যখনই তা রিসিভ করে তখনই সোহেল ফোর্স নিয়ে তাকে ধরে নিয়ে যায়। যেহেতু সুইটের বয়ানে আকা একজন বৃদ্ধ লোক, সেহেতু সোহেল শিওর হয় যে ইনি আকা।
যাই হোক, ধরা পড়ার আগে আকার চাচা ফোনটি ভেঙে ফেলে। উদ্দেশ্য ছিল একটাই, যেন আকা কোনোভাবে ধরা না পড়ে যায়। এরপর চাচাকে নিয়ে সোহেল চলে যায় নিজ বাড়িতে। ফোর্সকে জানায় আকার ধরা পড়ার বিষয়টি যেন কাউকে না জানানো হয়। আর এরপর অসম্ভব রকম টর্চার করে মেরে ফেলা হয় আকার চাচাকে। এদিকে সোশ্যাল মিডিয়াতে নিজেদের কাপল বাসটি ভাইরাল হয়েছে দেখে মেঘা বুঝতে পারে আজাদই আসল আকা। আকা খানিকটা সুস্থ হলে দেখে চাচার লাশ। সোহেল চাচাকে মেরে তার লাশ পাঠিয়েছে পরিবারের সদস্যদের কাছে, যা দেখে আকা ভেঙে পড়ে। অন্যদিকে সোহেলকে তার সিনিয়র জানায় সে অনেক বড় ভুল করেছে, কারণ লজিক্যালি কোনো বৃদ্ধ লোক এতগুলি খুন আকা সে যে করতে পারে না। তাছাড়া সোশ্যাল মিডিয়া ব্যবহার করেও এত সিকিউরিটি মেনটেন করতে পারার কথা নয়। জবাবে সোহেল জানায় 25 বছর পুরনো আকা ফিরে এলে এমন বয়সই হতো তার। এরপর দেখা যায় আকা তার প্রেমিকাকে তাদের পুরনো স্মৃতিময় স্থানে নিয়ে গেছে, যেখানে আকা প্রথমবার তার মনের কথা প্রকাশ করেছিল। মেঘা জানায় সে ইতিমধ্যে আকার ব্যাপারে জেনে গেছে, আর কোনো ভুল না করে সে যেন দ্রুত পুলিশের কাছে সারেন্ডার করে। কিন্তু আকা তা নাকচ করে দেয়। সে জানায় দেশের মানুষের এখন এই আকার বড় প্রয়োজন। কথাবার্তার এক পর্যায়ে আকা মেঘার গলা চেপে ধরে, কিন্তু হুট করে পুরনো অসুস্থতা চলে এলে আকা অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। জ্ঞান ফিরে দেখে মেঘা এখনো আছে তার পাশে। আর এদিকে সোহেল সুইটিকে ধরে এনে ইচ্ছা মতো টর্চার করে, কারণ সে জেনে যায় সুইটি আকাকে সাহায্য করেছে। পাশাপাশি সোহেলের মনে এখনো তার স্ত্রী হারানোর বেদনা রয়ে গেছে। এরপর আমরা দেখতে পাই আসল আকা, যে কিনা আর কেউই নন, সোহেলের সেই সিনিয়র অফিসার। 25 বছর আগেই যিনি আকা হিসেবে দেশে তোলপাড় চালিয়েছেন, সমাজের পশুগুলোকে একের পর এক খুন করেছেন। সবশেষে দেখানো হয় আকা এবং মেঘাকে। মেঘাকে যখন আকা জ্ঞান ফিরলে দেখতে পায়, তখন সে মেঘাকে শক্ত করে জড়িয়ে ধরে। আর যখন সে শুনতে পায় মেঘা আবারও তাকে পুলিশের কাছে সারেন্ডার করতে বলছে, ঠিক তখনই সে মেঘাকে শক্ত করে জড়িয়ে ধরে বাড়তি চাপ প্রয়োগ করে মেরে ফেলে। আর এতেই মুভির সমাপ্তি ঘটে। প্রিয় দর্শক, বর্তমান পরিস্থিতিতে কি আমাদের দেশের আজাদ এবং সিনিয়র অফিসারের মতো আকার দরকার, নাকি এই কনসেপ্ট আপনার কাছে হিংস্রতার প্রতীক মনে হয়? কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু।